ভোটার, একজন পঙ্গু ভোটার, একজন শিক্ষিত ভোটার, একজন দলিত আদিবাসী শ্রমজীবী মানুষের ভোটের মূল্য যা, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তারের ভোটের মূল্য তাই। তাই মূল্যমানে যদি ভোটের মান এক হয়, আপনারা যদি সরকার গঠন করবার সমস্ত ক্ষমতা আপনাদের হাতে থাকে, আপনারা বারংবার দল পরিবর্তন করেছেন, ক্ষমতার থেকে সরিয়েছেন, কিন্তু আপনাদের অবস্থার উন্নতি হয়নি কেন? এটাই আপনাদের বোঝার বিষয়। আমরা এই কথাই বলতে এসেছি। আমরা আজ এক সংকটময় মুহূর্তে উপস্থিত, বিশেষ করে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মানুষেরা আপনাদের অস্তিত্ব রক্ষার সংকটময় মুহূর্তে আপনাদের ভাবি ভবিষ্যতেরা নিরাপদে যাতে থাকতে পারে, যারা ভালোভাবে সময় কাটাতে পারে, তার জন্যে আপনাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না, জেগে উঠতে হবে। আপনার সমাজ, আপনার সমাজের মানুষেরা যদি আরও ঘুমিয়ে থাকেন তাহলে আরও পিছিয়ে পড়তে হবে। আর আপনাদের ভাবি ভবিষ্যতেদের কবরের মাটিখানা থাকবে কিনা তাও আপনারা ভাবতে পারছেন। যদি আপনার সমাজ জেগে উঠত তাহলে এই মুহূর্তে এই মাঠে ফাঁকা পড়ে থাকতো না। তাই যারা এখনও জাগেননি, বুঝতে পারছেন না, তারা জেগে উঠুন, ঘুমিয়ে পড়বেন না। আমার একটু আগে আমাদের ছাত্রনেতা ভাইটি যে কথা আপনাদের বলে গেলেন, আপনারা শুনলেন। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব দেয় মুক্তি। যদি সর্বপ্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদের গর্জে উঠতে হবেই। স্বাধীনতার ৮০ বছর পার হয়ে গেছে, আপনারা যে তিমিরে সেই তিমিরে অন্ধকারে পড়ে আছেন। আপনারা ভেবেছিলেন প্রথমেই ঊনবিংশ শতাব্দীর দোরগোড়ায় যে কংগ্রেস নামক পার্টি যদি আমরা ক্ষমতায় আনি তাহলে আমাদের অবস্থা দূর হবে, আমরা ভালোভাবে থাকতে পারবো। কিন্তু কংগ্রেসকে আপনারা ৩০ বছর ভোট দিয়ে ক্ষমতায় রেখেছিলেন রাজ্যে এবং কেন্দ্রে, তারা সেই অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি। তাই আপনারা তাদের পরিবর্তন করেছেন, এনেছেন বামপন্থ সরকারকে। ৩৪ বছর আপনারা ক্ষমতায় রেখেছিলেন। সাচার কমিটির রিপোর্ট যখন বেরোলো আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল যে এই সমাজ তথা ভারতবর্ষের যতগুলি কমিউনিটির মানুষ আছে তার মধ্যে মুসলিম সমাজ সবচেয়ে পিছনে পড়ে গেছে। অথচ এই বামপন্থ সরকার তারা কথায় কথায় বলতো সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য আমরা অনেক করেছি। যাই হোক, সাচার কমিটির রিপোর্টকে সামনে রেখে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন আপনারা। দিদি বলেছিলেন আমরা বদলা চাই না, আমরা বদল করতে চাই। সাচার কমিটির রিপোর্ট আমরা বাস্তবায়িত করব, আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে পাঠান, আমরা সব ব্যবস্থা করে দেব। দীর্ঘ ১৫ বছর আপনারা বারবার ভোটে জিতিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। সাচার কমিটির রিপোর্টের অনুযায়ী যে পিছিয়ে পড়েছেন আপনারা, তার কিছু উন্নয়ন করেছে কি না আপনাদের ভাববার বিষয়। ৫ বছর অন্তরে একটা করে ভোট হয় বিধানসভা, ৫ বছর অন্তরে পঞ্চায়েত, জেলা পরিষদ, লোকসভার ভোট হয়। আর এই ৫ বছরের মধ্যে আপনাদের বুঝে নিতে হয় আপনাদের ন্যায্য অধিকারগুলিকে তারা বাস্তবায়িত করেছে কি না। আর যদি না করে তাহলে আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা ভারতীয় সংবিধান দিয়েছে। একজন মূর্খ ভোটার, একজন পঙ্গু ভোটার, একজন শিক্ষিত ভোটার, একজন দলিত আদিবাসী শ্রমজীবী মানুষের ভোটের মূল্য যা, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তারের ভোটের মূল্য তাই। তাই মূল্যমানে যদি ভোটের মান এক হয়, আপনারা যদি সরকার গঠন করবার সমস্ত ক্ষমতা আপনাদের হাতে থাকে, আপনারা বারংবার দল পরিবর্তন করেছেন, ক্ষমতার থেকে সরিয়েছেন, কিন্তু আপনাদের অবস্থার উন্নতি হয়নি কেন? এটাই আপনাদের বোঝার বিষয়। আমরা এই কথাই বলতে এসেছি। প্রত্যেকটা দলের মাথায় বসে আছে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ্যবাদ, যারা নিম্নবর্ণে থাকা 85% মানুষের রক্ত রস শোষণ করে, তারা তাদের সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। আর আমরা যারা নিম্নবর্ণে 85% মানুষ, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি সমাজের মানুষ যারা আছি, আমাদের যে সমাজ যে অন্ধকারে, যে বঞ্চিত অবস্থায় রয়েছে, সেই অবস্থায় রয়েছে। তাই আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য একটা নিম্নবর্ণের শক্তিশালী দল তৈরি করেছি, যে দলের মাথায় রয়েছে নিম্নবর্ণে থাকা সংখ্যালঘু সমাজের ভাইজান আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী। সহসা
আর্যাবর্তের উর্বর মাটিতে একটা নূতন দল জন্ম নিয়েছে, একটা নতুন নেতাও জন্ম নিয়েছে। একটা নতুন দলের নাম আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নতুন নেতা নওশাদ সিদ্দিকী। আপনারা মনে রাখবেন, যে জাতির নিজস্ব রাজা থাকে না সে জাতি কখনো তাজা হয়ে উঠতে পারে না। তাই আপনারা আপনার সমাজকে যদি তাজা করতে চান, আপনাদের ভাবি ভবিষ্যৎ বংশধরদের যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরও চাকরি না পাওয়া যায়, তাহলে সেই চাকরি যদি পেতে চান তাহলে আপনি আপনার সমাজের রাজা বানান। যে বাঘের বাচ্চা আসছে, ওই সামনে আসছে, গিয়ে এক্ষুনি মঞ্চে উঠবেন আর তার রক্ত ঝরানো কথা আপনারা শুনে যাবেন। অনেক রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছে আপনার পূর্বপুরুষেরা। দিল্লির ইন্ডিয়া গেটে 92,665 জন মানুষের রক্ত নাম লেখা আছে আমার মুসলমান ভাই নেতারা, যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। স্বাধীনতার 80 বছর পর আমরা যদি সেই অবস্থায় থাকি তাহলে আমাদের কি করণীয়? আমরা আজ রাজনৈতিকভাবে স্বাধীন, কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আমরা পরাধীন। অর্থনৈতিক অসাম্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ। আর এই বিদ্রোহ করতে গিয়ে ক্ষমতাসীন দলের মাথায় যারা বসে আছে, রাজ্য তথা রাষ্ট্র যারা চালাচ্ছে, তারা আমাদের নিম্নবর্ণের মানুষের উপর যে পৈশাচিক অত্যাচার ভয় দেখাচ্ছে, আমরা সে ভয়ে ভীত হয়ে না যাই, দুর্বল হয়ে না পড়ি। ভয় নামক দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। সর্বপ্রথম বীর হতে হবে, সাহসী হতে হবে। ওই ভয় নামক দুর্বলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি শক্তিত নয়, স্মরণ করো তুমি রাজার সন্তান, তোমার রাজত্ব হারিয়ে গেছে। তাই হিতকে পুনরুদ্ধারের জন্য আপনাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র শক্তি দখল করবার সময় এসেছে। ভারতবর্ষ আজ স্বাধীন, দেশের রাজা মানুষ দেশ শাসন করছে, তাই রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন নাই। এখানে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করতে হবে এবং বিপ্লব হবেই। বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান লিখেছেন, তিনি বলে গেছেন, আজ নয় কাল তোমরা এই দেশের শাসক হবে, কারণ তোমরা সংখ্যায় অধিক। অধিক মানে কত অধিক? 100 ভোটারের মধ্যে 85 জন ভোটার আমার নিম্নবর্ণে থাকা মানুষ, তার মধ্যে 35% কেবলমাত্র মুসলিম সমাজের মানুষ। তাহলে 100 দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, যদি 100 ভোটার সারা ভারতবর্ষে মোট হয়, তাহলে 85টা ভোট আমাদের নিম্নবর্ণের, আর 15% ভোট ওই বর্ণ হিন্দু উচ্চবর্ণের, যারা ক্ষমতায় বসে ক্ষমতার শীর্ষে থেকে ক্রিম লেয়ারটা ভোগ করে, যারা মন্ত্রী মিনিস্টারের বড় বড় পদগুলো নিয়ে থাকে, যারা অফিস আদালতে বড় বড় পদগুলো নিয়ে আছে, সেই 15% মানুষ। তাহলে ভোটের দিক দিয়ে 100 ভোটের মধ্যে 85 জন নিম্নবর্ণের ভোটার আর 15 জন উচ্চবর্ণের ভোটার। আর যে ট্যাক্সের টাকায় দেশ চলে, যদি 100 টাকা যদি সারা ভারতবর্ষে ট্যাক্স ওঠে, ধরুন 85 টাকা আমাদের নিম্নবর্ণের, 15 টাকা উচ্চবর্ণের, তাহলে আমার ভোটে রাজা হচ্ছে, আমরা রাজা বানাচ্ছি তাদের, আর আমাদের টাকায় তারা দেশ চালাচ্ছে। আমরা তাদের সামনে কথা বলতে ভয় পাই, আমরা বিডিও অফিসে যেতে ভয় পাই, বিভিন্ন অফিস আদালতে গিয়ে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য ভয় পাই কথা বলতে। সেজন্য আমি বলেছি, ওই ভয় নামক দুর্বলতার বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তোমরা শক্তির তো নয়, স্মরণ করো তোমরা নবাবের বংশধর। তোমাদের রাজত্ব যারা কেড়ে নিয়েছে, সেই রাজত্বে আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেড়ে নেব। এই 26-এর বিধানসভা নির্বাচনে আমরা বুঝিয়ে দেব যে আইএসএফ পার্টির শক্তি কতখানি। যেখানে যেখানে আইএসএফ পার্টির প্রার্থী থাকবে, যেখানে জোটের প্রার্থী থাকবে, আইএসএফের প্রার্থী থাকবে না,
আপনারা সবাই সেখানে আইএসএফ পার্টির সমর্থক কর্মী মনে করে সবাই তাকে ভোট দিয়ে যেতাবেন। আর ভাইজান বারবার যেটা জোর দিয়েছে বুথ কমিটি গঠন এবং সদস্য সংগ্রহ, এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দেবেন। যদি আমাদের বুথ কমিটি কমপ্লিট থাকে তাহলে ভোটের দিনে আমরা লড়াই করতে পারবো এবং আমাদের ভোটারগুলোকে ভোট বাক্সে ফেলতে পারবো। আমাদের জয় অবশ্যম্ভাবী। সমস্ত প্রকার বঞ্চনার হাত থেকে আমার নিম্নবর্ণের মানুষের উত্তরণের জন্য আমাদের এই প্রয়াস, আমাদের এই যাত্রা। আমি এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, কারণ ভাইজান বাঘের বাচ্চা এসে গেছে। হ্যালো হ্যালো, ধন্যবাদ আমাদের মগরাট পূর্বের অবজারভার মাননীয়